আমি বলবো আপনারা এসে দেখে বেছে যেখানে থাকবেন ঋষিকেশ হরিদ্বার দেখে বেছে হোটেল নেবেন, নাম্বার। তো আবার টাটা বাই বাই করছি। কেন টাটা বাই বাই করছি? আপনাদের নয়, টাটা বাই বাই চললাম। Love me, Matthew? I do. Honestly? Yes. Secretly, but not. গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো আগের দিন কিন্তু দেখিয়েছিলাম, মানে আগের ব্লগে দেখিয়েছিলাম হচ্ছে রাজধানী চড়ে হাওড়া থেকে দিল্লিতে আসা এবং দিল্লি থেকে হরিদ্বারে আসা, মানে হরিদ্বার ঋষিকেশের মাঝখানে যে হোটেল, সেই হোটেলে আসা এবং হোটেলের ঘর সমস্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজ সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ভোরবেলার পবিত্র হরিদ্বারের শহর থেকে আমাদের যাত্রা শুরু হয়। গঙ্গার তীরে অবস্থিত একটি ধর্মীয় শহর ছেড়ে আমরা পাহাড়ের পথে এগিয়ে চলি। রাস্তার দুপাশে সবুজ পাহাড়, নদীর কলকল ধ্বনি এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য যাত্রাকে আরও সুন্দর করে তোলে। তবে এই যাত্রার মাঝখানে কিছু অমূলক ইস্যু আমাদের সাথে ঘটে গেছিলো। যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের প্যাকেজওয়ালার জন্য, এবং আমাদের প্যাকেজওয়ালা আমাদের যেখানে হোটেল দেওয়ার সেখানে দেয়নি। আগেও এটা আপনাদের ডিসকাস করেছি, আবারও করছি, ওই প্যাকেজওয়ালার থেকে দয়া করে কেউ প্যাকেজ নেবেন না। কারণ উনি বলেছিলেন সোনপ্রয়াগে হোটেল দেবেন, উনি কিন্তু দেননি। আর সোনপ্রয়াগে নেওয়ার কারণই হচ্ছে যে যতটা পারা যায়, যেহেতু তার পরের দিনই কেদারনাথে ওঠার ব্যাপার, তাই যতটা পারা যায় নিয়ারেস্ট জায়গায় থাকার। তো উনি সীতাপুরেও না, সীতাপুর থেকে প্রায় 6 কিলোমিটার পিছনে উনি একটা, মানে সোনপ্রয়াগ থেকে সীতাপুর থেকে প্রায়, সীতাপুর থেকে 3 কিলোমিটার আর এটার থেকে 6 কিলোমিটার সোনপ্রয়াগ থেকে দূরে হোটেলের ব্যবস্থা করেছিলেন। তো আমি কোনো মতেই রাজি হইনি, তাই আমাদের এই ইস্যুর জন্য প্রচুর ঝামেলা হয়ে গেছিলো। গাড়িতে বসে বসেই একদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, উল্টো দিকে ঝগড়া চলছিল। এবং এই ঝগড়া করতে করতে আমার মাথায় এলো যে 2024-এ আমরা কিন্তু থেকেছিলাম হচ্ছে জিএনভিএনে। তবে সমস্ত গল্পটা বলবো, তার আগে বলি, যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে তাহলে কিন্তু আগামী দিনগুলো আরও ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার আপনাদেরকে ইচ্ছে জাগবে। তো যাই হোক, সেই সব মিলিয়ে আমরা তখন একদিকে তো এই দেখুন না, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কি বলবো। গরম হচ্ছিল ঋষিকেশের পর থেকে, কিন্তু আপনারাও জানেন যে পাহাড়ি জায়গায় কোনো রকম কোনো এসি চলে না গাড়িতে। তা সত্ত্বেও কিন্তু এত ভালো ওয়েদার ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে অতটা গরম অনুভব হয়নি। তারপরে আমি বসেছিলাম ড্রাইভারের ঠিক পিছনের সিটে অর্থাৎ মিডল সিটে। তো ওইভাবে মানে যেদিকে কাজটা পাচ্ছিলাম সেদিক থেকেই, যেদিকে দৃশ্য সুন্দর দেখছিলাম সেদিক থেকেই তুলে আপনাদের জন্য চেষ্টা করছিলাম যে দেব বলে। তো এইরকম করতে করতে আমরা চলছিলাম, এবং চলতে চলতে আমাদের অপেক্ষা ছিল এখানে যে 5টা প্রয়াগ, সেই প্রয়াগের সবাই জানেন আপনারা যে ঋষিকেশ থেকে দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ এবং অগস্ত্যমুনি, এই সমস্তগুলোকে টপকে তারপরে সোনপ্রয়াগ আসে। তবে শ্রীনগর কিন্তু, এটা কিন্তু কাশ্মীরের শ্রীনগর নয়, এটা হচ্ছে ঋষিকেশ থেকে আর সোনপ্রয়াগে যাবার মধ্যে একটি জায়গার নাম শ্রীনগর। তো এই যে কথায় কথায় দেখুন না, মা ভাগীরথীর দর্শন হয়ে গেল। মা ভাগীরথীর যে অপূর্ব রূপ তা কিন্তু কোনো বর্ণনায় বোঝানো যায় না। আর একটা জিনিস হচ্ছে যে যতই ফটো, যে যতই যাই করুক, চোখের যে ক্যামেরা ভগবান আমাদের মধ্যে দিয়েছে সেটার ঝুড়ি মেলা কিন্তু ভার। তা দিয়ে যা দেখব তাই কিন্তু আমাদের মস্তিষ্ক একেবারে তার ছবির যে আলাদা একটা জায়গা সেটা কিন্তু সেটা রেখেই দেয়, এবং সেটা হয়ে যায় স্মৃতি। এই স্মৃতির সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। তো ধীরে ধীরে চলতে চলতে যে গল্পটা বলছিলাম, আমরা কি করলাম, আমি ভাবলাম 2024-এ তো আমি জিএনভিএনে ছিলাম, তো দেখি না একবার। তো যেই না বলা সেই মুহূর্তে আমার হাজব্যান্ডকে ফোন করি। তিনি ছিলেন কিন্তু কলকাতাতেই, মানে তিনি আমাদের সাথে যাননি।
তো তার চেনা জানা একজন ব্যক্তি ছিল পারমেশনাথজি। তো ওনাকে তখন তাড়াতাড়ি ফোন করা হলো, এবং ফোন করার পর উনি বললেন হ্যাঁ একটা ডরমিটরি আছে, তো সেই ডরমিটরিটা হয়ে যেতে পারে। তো আমরা তো মানে প্রচণ্ড আনন্দিত হয়ে পড়লাম যে যাক তবু ভালো। এবং সঙ্গে সঙ্গে আবার প্যাকেজওয়ালাকে আমরা রিকোয়েস্ট করলাম যে দেখুন দাদা, আমরা কিন্তু আপনার ওই হোটেলে উঠছি না, এবং আমরা তখন কিন্তু ঠিকই করে ফেললাম যে আমরা জিএনভিএনে উঠবো। তো এই হচ্ছে আমাদের পথ চলার মেন গল্প, যেটা হচ্ছে বারবারই আপনাদের আমি বলবো যে তার এই অ্যাক্টিভিটিসগুলো কী ধরনের প্যাকেজগুলো আমাদের ডুবিয়েছিল, এবং কিভাবে আমরা নিজেরা বুদ্ধি কাটিয়ে সেটার থেকে উদ্ধার পেয়েছি। ক্রমে পাহাড়ি রাস্তা ধরে আমরা পৌঁছে গেছিলাম গুপ্তকাশী, এবং তারপরে গুপ্তকাশী আগে তবে দেবপ্রয়াগের যে স্থানটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন চলে এসেছি কিন্তু সেই দেবপ্রয়াগের সেই মানে সঙ্গমস্থলে। এই সঙ্গমস্থলই কিন্তু মন্দাকিনী আর অলোকনন্দার সঙ্গমস্থল। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করব, সম্পূর্ণভাবে দুটো নদীকে কিন্তু পৃথক করেছে এখানে, একটা রং সবুজ আর একটি ঘোলাটে একটু। পাহাড়, নদীর কলকল ধ্বনি এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যাত্রাকে করে তোলে আরও আনন্দময়। রুদ্রপ্রয়াগে অলোকনন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গম দর্শন করে আমরা এগিয়ে চলেছিলাম গুপ্তকাশীর দিকে। কিন্তু এই সঙ্গমস্থলকে এড়িয়ে চলে যেতে মন চাইল না, তাই এখানে আমরা একটুখানি ফটো সেশন করে নিয়েছিলাম, এবং নিজেরা তো ফটো সেশন করিয়েছিলাম, তার সাথে আপনাদেরও দর্শন করিয়ে দিচ্ছি ওইদিকে অলোকনন্দা আর এদিকে মন্দাকিনী জলের পার্থক্য দেখাতে। তাই দেখুন একটু ভিডিও করে নিলাম। এই যে দেখতে পেয়েছেন এই দুই ধারা মিলেছে, এবং মিলে দূরে গিয়ে তৈরি হয়েছে ভাগীরথী বা গঙ্গা নদী যাই বলে। এবং এখানে কিছুক্ষণ ফটো সেশন তো করেইছিলাম, তার সাথে এর পাশে খুব সুন্দর ফল বিক্রি হচ্ছিল, তা আমরা সেই ফল কিনেও ফেললাম। আমি কিনেছিলাম শশা, আর একজন কিনেছিল একটু 5 রকমের কাটা ফল, মানে কেটে দিচ্ছিল। কাটা ফল মানে ভাববেন না যে রাস্তায় বিক্রি কাটা ফল আমরা খেয়েছিলাম। তো যাই হোক, সেই ফল আর শশা আর ব্যাগে ছিল বিস্কিট, সেগুলো খেয়ে আমাদের একটুখানি ক্ষুধা শান্ত করে আমরা এগিয়ে যাচ্ছিলাম গুপ্তকাশীর দিকে। কিন্তু মনে মনে একটাই জিনিস চলছিল, কি করব ভেবেও পাচ্ছিলাম না। পাবো তো জায়গা জিএনভিএন, তবে জিএনভিএন মাথায় থাক, এখন শুধু প্রাকৃতিক দৃশ্যই আমাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। আমরা এগিয়ে চলি গুপ্তকাশীর দিকে। এখান থেকে কেদারনাথ পর্বতমালার অপরূপ দৃশ্য দেখা যায়, এবং যেই না সেই দৃশ্য দেখা আমরা সবাই প্রায় হৈ হৈ করে চিৎকার করে উঠেছিলাম দূরের পাহাড়কে দেখে। এবং বরফের পাহাড় দেখে প্রাণের মধ্যে যেন কিরম একটা শিহরণ হতে শুরু করেছিল। এবং তারপর ধীরে ধীরে যতই না, এবং বিকেল হয়ে যাচ্ছিল, সন্ধ্যের দিকে চলে যাচ্ছিল, তাই আমরাও আস্তে আস্তে নিজেদের চিন্তাভাবনাটাকে থাকার জায়গায় পরিবর্তিত করছিলাম, মানে কিভাবে থাকবো, কোথায় থাকবো, তাই জন্যে সেই দিকেই মেতে উঠেছিলাম। পরবেশনন্দের সঙ্গে আমার ছেলে কথা বলল যে ঘর আছে, তো উনি বললেন হ্যাঁ ঘর তো আছে, দেখেছেন দূরের দৃশ্যটা, মানে কি বলবো আপনাদের, ঘর বাড়ি সব ঠিক আছে, কিন্তু রাস্তা দিয়ে এত সুন্দর দৃশ্য কল্পনারও অতীত ছিল আমাদের কাছে। এরপর পৌঁছে এসেছিলাম জিএনভিএনে, আর জিএনভিএনে পৌঁছে এসেই আগেই খেতে বসে গেছিলাম, কারণ রাত্রিটা অনেকটাই হয়ে গেছিলো, আর সারাদিন সেরম কিছু খাওয়া ছিল না আমাদের। এবং খাওয়ার মধ্যে ছিল হচ্ছে ভাত, রুটি, তার সাথে 3 রকমের সবজি, ডাল, পাঁপড়, মানে কি বলবো আপনাদের, তার সাথে অপূর্ব টেস্ট। তাই দেরি না করে সবাই মিলে আমরা খেয়ে নিয়েছিলাম। এবং দেখতেই তো পাচ্ছেন একজন খাবার কি সুন্দর মানে দিয়ে দিল, যে দারুণ খাবার সেটা বলে দিল। আর এই যে আমার গোপাল, তাকেও কিন্তু আলাদা করে ওনারা খেতে দিয়ে দিয়েছিলেন, তাই তাকে খাইয়ে নিয়ে একেবারে ঘরের দিকে রওনা দিয়েছিলাম। মানে আগে আমরা ঘরটার আর কিছু দেখিনি,
আগে আমরা খেতেই বসেছিলাম। তো যাই হোক, সব তুলে টুলে নিয়ে ধীরে ধীরে ঘরের দিকে আমরা যাবার ব্যবস্থা করছিলাম। যা যেখানে সব ফেলা দেখুন ছড়িয়ে ফেলেছিলাম, আর এসেই চা খেয়ে নিলাম, তারপরে চিপস বার করে খেয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের শোবার ব্যবস্থা। ছিল হচ্ছে 8 বেড, কিন্তু আমরা 5 জনই 8 জনের বেডটাকেই নিয়ে নিয়েছিলাম। ওনারা এটাই আমাদের সেদিনকার মতো অ্যাসাইন করে দিয়েছিল। বিছানাপত্র খুব একটা বিশাল পরিষ্কার নয় বা খুব নোংরাও ছিল না, কিন্তু অপূর্ব মানে এমনি পরিষ্কার খুব। ঘরে জাগ দেওয়া ছিল জলের, তারপরে বিছানায় আমরা চাদর পেতে নিয়েছিলাম, বালিশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অনেকগুলো প্লাগ ছিল যেটা আর কি চার্জ দেওয়ার জন্য। আর এই হচ্ছে ওয়াশরুমের আলোগুলো জ্বালিয়ে ফেললেই বুঝতে পারবেন ওয়াশরুমটা কেমন। আর এই হচ্ছে ওয়াশরুম, 2টো বেসিন মুখ ধোয়ার জন্য, এদিকে একটা স্নানের জায়গা আর গিজার, আর হচ্ছে এদিকে একটা বাথরুম আর একটা Do you love me, Matthew? বাথরুম, 2টো স্নানের জায়গা। I do. তাই আশা করা যায় Honestly, Yes. Secretly, but তো honestly. যাই হোক, no more secrets.